স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষা ইংরেজি পরীক্ষা আজকে হয়ে গেল। সেই ইংরেজি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব, কী অ্যান্সার হবে। সিন থেকে সেকশন এ যে সিন থেকে এসেছে সেটা হচ্ছে দ্য ক্যাট। খুব মজার একটা গল্প, খুব ভালো লাগে আমাদের পড়তে। তোমাদের প্রত্যেকেরই জানা আছে গল্পটা। সেখান থেকে যে প্রশ্নটা এসেছে, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এ, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য। বিড়ালটা কার কাছে সব থেকে বেশি সিভিল? দেখো এখানে আমাদের তৃতীয় লাইনেই আছে সিভিল টু হিম। এখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে? এ গেস্ট। তাহলে উত্তর হবে সিভিল টু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি। নেক্সট, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু। চা খাওয়ার সময় বিড়ালটা পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, এমন একটা ভাব করে যেন, দেখো চলে যায় গল্পের মধ্যে। এখানে দেখো এখানে আছে টু গেট হিজ শেয়ার। এমন একটা ভাগ করে, যে প্রথম লাইনই আছে অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, যেন তার ভাগটা সে নিতে এসেছে, এমন একটা ভাব করছে, তারও ভাগ আছে। তাহলে টু গেট অ্যান্সার হবে 3 নম্বর, গেট হিজ শেয়ার অফ ফুড। খাবারের ভাগ নিতে এসেছে, তারও ভাগ আছে, এরকম একটা ব্যাপার। সি, সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট ইনস্টিড অফ অফারিং ফুড। কখনো কখনো দেখা যায় যে সেই গেস্টরা আসে এবং তাকে খাবার না দিয়েই তার দিকে ঝুঁকে যায় এবং একটু আঘাত করে। স্ট্রোকস দ্য ক্যাট। তাহলে অ্যান্সার হবে অফারিং ফুড, নট কিকিং, নট ইগনোরিং, নট হ্যাভিং ফুড। অ্যান্সার হবে অফারিং ফুড। দ্য পারিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ। নিজেকে ঘষে এগেনস্ট দ্য লেগস অফ, কার পায়ে নিজে এসে ঘষে? দেখো এখানে আছে রেক্স দ্য, বাট ফার্মলি রেক্স, এটা না, তার আগে একটা আছে হিমসেলফ পার্টিকুলার সিভিল টু হিম ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট। এই যে সেকেন্ড লাইনে হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ, নিজেকে ঘষে এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের সদস্যদের। তাহলে অ্যান্সার হবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। নেক্সট, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন দ্য আইজ গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। একেবারে খুবই সোজা, এ থেকে দিয়েছে, দেখো আন্ডারলাইন করা আছে সেকেন্ড প্যারাগ্রাফে, সেকেন্ড লাইন অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। তাহলে এসব অ্যান্সারগুলো খুবই সোজা। অ্যামিউজড। দ্য গেস্ট উইসেস টু, কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলোকে পূর্ণ করতে হবে। দ্য গেস্ট উইসেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। অর্থাৎ এই যেখানে আছে কিক দ্য ক্যাট, এই যে সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তার ইচ্ছা করছিল বিড়ালটাকে জানলা দিয়ে লাথি মেরে বাইরে ফেলে দিতে, কিন্তু সেটা পারছিল না। তাই অ্যান্সার হবে টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। নেক্সট, পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট কুইকলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। পুটিং আপ হিজ ক্ল, তার ক্ল, দ্য ক্যাট কী করলো, সেই বিড়ালটা কী করলো না, তো গেস্টের পায়ে আঁচড় দিয়ে দিল, এবং সেটা ফার্মলি, শান্তভাবে কিন্তু খুব ফার্মলি। রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, পায়ে। দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স। কেন দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স, একটা নির্দিষ্ট নিরাপদ দূরত্বে সে গিয়ে বসলো, মানে রিটায়ার্স টু বিকাম সেফ, নিজেকে সুরক্ষিত রাখার জন্য। টু কিপ, এটাও লিখতে পারো টু কিপ ইটসেলফ সেফ ফ্রম দ্য গেস্টস বুট, বা টু বিকাম সেফ ফ্রম দ্য গেস্টস বুটস, এটাও করতে পারো। নেক্সট, ট্রু ফলস। দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেক্ট হিম ইন দ্য লেগ। যখন সেই গেস্টের পায়ে বিড়ালটা আঁচড় দিয়ে দিল তার থাবা দিয়ে, তখন কি দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হয়েছিল? নো, অ্যামিউজড হওয়ার ভান করছিল, কিন্তু চোখে তার রাগ ছিল। কারণ সে একটু আগেই বলছিল, ঠিক এই লাইনটা অ্যামিউজড কথাটা ইউজ হওয়ার ঠিক একটু আগেই তার মনে মনে চাইছিল যে বিড়ালটাকে লাথি মেরে জানলা দিয়ে ফেলে দিতে। তাহলে এটা ফলস হবে, এবং সাপোর্টিং লাইন হবে ওইটা, উইথ টিয়ার্স, চোখে জল নিয়ে এবং অ্যাঙ্গার নিয়ে যেটা শুরু হচ্ছে, ওটা
অ্যামিউজড পর্যন্ত লিখলেই হবে, ইনভার্টেড কমাতে লিখবে। দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসামড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট। তারা লজ্জিত ছিল না, ফ্যামিলির সদস্যরা কেউ লজ্জিত ছিল না, একদম ট্রু, সত্য কথা। তারা ডিলাইটেড ছিল, তাই এটা ট্রু হবে। এবং সাপোর্টিং লাইন দ্য ডিলাইটেড ফ্যামিলি থেকে ওটা লিখতে হবে। এবার আমরা পোয়েমটা দেখব। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। এখান থেকে দেখো কোশ্চেন কী এসেছে। ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার। ওই যে স্টার টু স্টিয়ার হার বাই, আমি চাই সেই স্টারকে যে আমাকে স্টার টু স্টিয়ার হার বাই, সেই জাহাজটাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার অফ দ্য স্টার। আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস। কী এক্সপ্রেস করে? ফ্রাস্ট্রেশন, হতাশা, না ডিটারমিনেশন টু গো অন দ্য সি ভয়েস। তার ডিটারমিনেশনটাকে তুলে ধরে, নট অ্যাংজাইটি, নট ডিপ্রেশন। নেক্সট সি, দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনড ইন দ্য পোয়েম আর। কী কী লিভিং ক্রিয়েচার আছে এখানে দেখানো হয়েছে? এই যে গার্লস অ্যান্ড হুইলস, সি গার্লস অ্যান্ড হুইলস, একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি সি গার্লস এবং আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি হুইলস। তাহলে সি গার্লস অ্যান্ড হুইলস। দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি ইন এ জয়াস মুড। এখানে দাগ দিতে ভুল হয়ে গেছে, তবে অ্যান্সার হবে জয়াস মুড। অর্থাৎ দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি ইন এ জয়াস মুড, অর্থাৎ আনন্দিত মুডে। দেখো জয়াস মুড ওখানে আছে, লাস্টের দিকে আছে, শেষের দিকে, যেখানে বলছেন আই আস্ক এ মেরি ইয়ার্ন, মেরি মানে আনন্দিত, ফ্রম এ লাফিং ফেলো রাভার। লাফিং মানে কি? আনন্দিত। বেশ, তাহলে এখানে হবে কি? জয়াস, নট গ্লিমি, নট পেন্সিভ, নট রেকলেস, জয়াস মুড। হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিজ? কেন কবি ম্যারিনারকে লাইফ অফ জিপসিস এদের সঙ্গে তুলনা করেছেন? কারণ এটা দেখো দুজনেই প্রায় সিমিলার, তাই তিনি তুলনা করেছেন। অ্যান্সারটা এরকম হতে পারে, ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ রিফার্স টু এ লাইফ উইদাউট অ্যানি ফিক্সড ডেস্টিনেশন, যার কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন থাকে না ফর দ্য জিপসিজ। ঠিক একই রকম সিমিলারলি ম্যারিনার্স লিডস দেয়ার লাইভস উইদাউট হ্যাভিং অ্যানি ফিক্সড ডেস্টিনেশন, তাদেরও মেরিনারদেরও কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন থাকে না। সো দ্য পোয়েট কম্পেয়ার্স দাস, সেই জন্য কবি এইভাবে তুলনা করেছেন। পুরো লাইনটা লেখার জায়গা নেই, দাস লিখলেই হবে। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েস? কী চেয়েছেন, কী দাবি করেছেন? অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েস দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার স্টোরিজ, গল্প শুনতে চেয়েছিলেন, ফ্রম এ ফেলো রোভার মানে ফেলো মেরিনার। হি অলসো ওয়ান্টস টু হ্যাভ, তিনি আরও চেয়েছিলেন টু হ্যাভ এ পিসফুল স্লিপ, শান্তিময় ঘুম মানে মৃত্যু, অ্যান্ড এ সুইট ড্রিম, একটা সুন্দর স্বপ্ন, ডিউরিং হিজ সি ভয়েস, তার সমুদ্রযাত্রার সময়, দ্যাট ইন্ডিকেটস হিজ ডেথ। ইট ওয়াজ, দেখো আনসিনটা কী এসেছে, খুবই সুন্দর একটা ছোট্ট একটা আনসিন এসেছে। ইট ওয়াজ ব্যাক ইন 1975 দ্যাট ইন্ডিয়া লঞ্চড ইস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন উড়িষ্যায় 1975 সালে ক্রোকোডাইল সংরক্ষণের যে প্রকল্প সেটা লঞ্চ করা হয়েছিল। কোথায় না? তো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। ভিতরকণিকা ন্যাশনাল পার্কটা কি? দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কণিকা প্রিন্সলি স্টেট। ভিতরকণিকাতে যেখানে একসময় ছিল হান্টিং গ্রাউন্ডস, কাদের? কিংস। নেক্সট দেখো, টুডে দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস। এখন বর্তমানে 1811টা ক্রোকোডাইলস আছে, সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ইন ভিতরকণিকা। এ ভাস্ট ট্র্যাক্ট অফ দ্য ফরেস্ট অ্যান্ড সল্ট ওয়াটার সোয়াম্প মানে জলাশয়। বাট ব্যাক ইন 1975 দ্য নাম্বার অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইল ওয়াজ অনলি 74, কিন্তু 74, এক সময় 74টা, 1975 সালে 74টা ক্রোকোডাইল ছিল। ইন 1975, বেয়ারলি 3 years আফটার দ্য প্যাসেজ অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, অর্থাৎ এখানে একটা আন্ডারলাইন করা দরকার, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা কবে হয়েছিল? 1972 সালে। তার ঠিক 3 বছর পরে 1975 সালে ক্রোকোডাইলস ওয়ার ভেরি মাচ থ্রেটেন্ড, সেই সময় ক্রোকোডাইলের সংখ্যাটা খুব ভয়ের সম্মুখীন হয়ে গেছিল।
অ্যান্ড ওয়ার অন দ্য ভার্স অফ এক্সটিংশন ইন ইন্ডিয়া, এবং ভারতবর্ষে তাদের সংখ্যাটা প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছিল। ডিউ টু, কারণটা কী ছিল? ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপোজেস, অর্থাৎ আর্থিক লাভের জন্য তাদেরকে হত্যা করা হচ্ছিল। অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, এবং তাদের প্রাকৃতিক যে বাসস্থান সেই বাসস্থানটাকে হারিয়ে ফেলছিল। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, এটার প্রধান লক্ষ্য, অবজেক্টিভ মানে লক্ষ্য, এখানে দাগ দিয়ে রাখা উচিত, এসব যখন পড়তে হয় তখন একটু ইম্পর্টেন্ট মনে হয় দাগ দিতে হয়। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট। এর মূল লক্ষ্য ছিল এই ক্রোকোডাইল বা তোমার কুমির সংরক্ষণ যে প্রকল্প, তার মধ্যে প্রধান লক্ষ্য ছিল, টার্গেট ছিল বা প্রধান অবজেক্টিভ ছিল, ওয়াজ টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট, প্রাণীদের যে প্রাকৃতিক বাসস্থান সেটাকে রক্ষা করা। অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রো ক্যাপটিভ ব্রিডিং সেড মিস্টার সুধাকর কর, উড়িষ্যাজ ক্রোকোডাইল ম্যান। এটা এবং রিভাইভ দ্য পপুলেশন, তাদের সংখ্যাটাকে আবার পুনরুজ্জীবিত করা, কীভাবে না, তো ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে। অ্যান্ড মিস্টার সুধাকর, উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান, সুধাকর বললেন, এই কথাটা সুধাকর বাবু বললেন, মিস্টার সুধাকর কর, যিনি ছিলেন উড়িষ্যার, যাকে বলা হতো উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান। কর মানে সুধাকর কর, আফটার হিজ রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্টের পরে অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে রিটায়ারমেন্টের পরে, হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স। এই সল্ট ওয়াটার মনস্টার বলতে অর্থাৎ সেই দানব, মনস্টার মানে দানব, কিন্তু এখানে সেই মনস্টার রিফার্স টু ক্রোকোডাইল, কুমিরকে বলা হচ্ছে। হ্যাঁ, তো সেই নোনা জলের কুমিরদের জন্য তিনি টেকনিক্যাল এক্সপার্টাইজ এবং মেথোডোলজি পদ্ধতি, তাদের উন্নত করার পদ্ধতি এবং টেকনিক্যাল এক্সপার্টাইজ, বিভিন্ন টেকনিক্যাল কর্মোদ্যোগ, সেগুলো তিনি ইম্পার্ট করেছিলেন। হি অ্যাডেড, তিনি আরও বলেছিলেন, দ্য কনজারভেশন অফ ক্রোকোডাইল ইজ নট এ পাসিং ফ্যাক্ট ফর মি বাট এ মিশন। হ্যাঁ, তার কাছে এটা একটা শুধুমাত্র পাসিং ফ্যাক্ট নয়, এটা একটা বাট এ মিশন, এবং এটা তার একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা কর্মোদ্যোগ। এই মিশন বলতে একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, ইম্পর্ট্যান্ট টাস্ক, ইম্পর্ট্যান্ট প্রজেক্ট ঠিক বলা যায় না, প্রজেক্ট একটা বৃহৎ, মিশন হচ্ছে ছোট, প্রজেক্টের তুলনায় অনেকগুলো মিশন, প্রজেক্ট মানে প্রকল্প, যেখানে অনেকগুলো মিশন থাকে। যাই হোক, কর্মোদ্যোগী বলা যায়। টিক দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, কত সালে করেছিলেন? ফার্স্ট লাইনে 1975, দাগ দেওয়া আছে দেখো, কনজারভেশন প্রজেক্ট তাহলে এটা আনসার হবে 1975। কারেন্টলি ইন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ, কতগুলো নাম্বার আছে না, তো 1800 সামথিং দেখলাম, দাগ দেওয়া আছে 1811, তাহলে অ্যান্সার হবে মোর দ্যান 2000 হবে না, তারপরে কী হবে 3 নম্বর হবে অ্যাবাউট 2000, প্রায়, এখানে অ্যাবাউট মানে প্রায়, তাহলে অ্যান্সার হবে, টিক মারতে ভুল হয়ে গেছে নাকি, এই পাশে টিক মারা আছে, অ্যাবাউট 2000, প্রায় 2000, তার মানে হচ্ছে 1800 সামথিং। নেক্সট কী আছে? হ্যাঁ, দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ডিউ টু, কীভাবে, কেন কমে গেছিলো? দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে, ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু, কী কারণে? দ্য ক্যাপটিভ ব্রিডিং, টার্মটা এখানেই আছে লাস্টের দিকে, যে লাস্ট প্যারাগ্রাফের আগে ক্যাপটিভ ব্রিডিং দাগ দেওয়া আছে, ক্যাপটিভ ব্রিডিং, তাহলে অ্যান্সার হবে ক্যাপটিভ ব্রিডিং, 2 নম্বর অ্যান্সার, মানে বি অ্যান্সার। দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ এনথুসিয়াসিস্ট ইন ইন্ডিয়া বিকজ দিস ইয়ার, এই বছরে কী হয়েছিল যেটা এত বেশি তাৎপর্যপূর্ণ? কারণ এই বছরটাই 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয়েছিল ইন ইন্ডিয়া। এখানে দাগ দেওয়া আছে দেখো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, 1972 সালে, তাহলে অ্যান্সার হবে কি না, তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, তাহলে অ্যান্সার 4-এর এ। নেক্সট, কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স রিফার্স টু দ্য কনজারভেশন অফ, এই যে সল্ট ওয়াটার মনস্টার্স বলা হচ্ছে, যাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তার সেই মনস্টার বলতে কারা না, তো 3 নম্বর অ্যান্সার হবে ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার।
এখানে মনস্টার বলতে সেই ক্রোকোডাইলকে বলা হয়েছে যারা সল্ট ওয়াটারে বাস করে। তাহলে অ্যান্সার সি, 5-এর অ্যান্সার সি। নেক্সট, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এই প্যাসেজের টাইটেল কী হওয়া উচিত, খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান এন্ডিভর টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, অর্থাৎ ক্রোকোডাইলকে রক্ষা করার একটা প্রচেষ্টা, এটাও খুব কিন্তু তাৎপর্যপূর্ণ একটা টাইটেল হতে পারে। অ্যান এন্ডিভিওর টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, অর্থাৎ ক্রোকোডাইলকে রক্ষা করার একটা প্রচেষ্টা। বি, ওয়েজ টু কনজার্ভ ওয়াইল্ড অ্যানিমালস অফ ইন্ডিয়া, না এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত প্রাণীকে, ভারতবর্ষের সমস্ত প্রাণীকে কনজার্ভ করার পন্থা বলা হচ্ছে, যেটা হবে না, কারণ এখানে সমস্ত প্রাণীর কথা বলা হয়নি, এখানে মেনলি ক্রোকোডাইলের কথা বলা হয়েছে। তাহলে 2 নম্বর বিটা বাদ। নেক্সট, সি, 5th ইয়ার অফ ইন্ডিয়াজ ক্রোকোডাইল কনজারভেশন, অর্থাৎ ভারতবর্ষের ক্রোকোডাইল কনজারভেশনের এটা 50তম বছর। এই যে এটা একটা ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু প্রাসঙ্গিক, কারণ কি না, তো 1950 কেন না, তো 1975 ফার্স্ট লাইনে আছে যে ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট চালু হয়েছিল, লঞ্চ হয়েছিল কত 75। তাহলে এখন যদি আমরা ধরি তাহলে সেটা 50 বছর। এবং এই বিষয়টাই এটাও বলা যেতে পারে যে এই 50 বছর পরে ক্রোকোডাইলের অবস্থাটা কী না, তো দেখলাম প্রায় 2000-এর কাছাকাছি এখন অবস্থা ক্রোকোডাইল আছে, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, মানে অনেক উন্নত হয়েছিল, যেখানে একসময় খুবই কম ছিল 1975-এ, সেখানে 50 বছর পরে প্রায় 2000-এর কাছাকাছি। তাহলে এইটাও একটা ইম্পর্ট্যান্ট প্রাসঙ্গিক হতে পারে, তাহলে এটাকে রাখো হাতে। ডি, দ্য ভিশনারি সায়েন্টিস্ট মিস্টার সুধাকর কর, হ্যাঁ ঠিক আছে, সুধাকর কর একজন ভিশনারি সায়েন্টিস্ট, এটাও ঠিক, কিন্তু শুধুমাত্র এই প্যারাগ্রাফে সুধাকর কর সম্পর্কে কিন্তু লেখা নয়, মেন বিষয় হচ্ছে ক্রোকোডাইল, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, তাহলে এটাকে বাদ দেওয়া যেতে পারে। তাহলে এ আর সি এর মধ্যে অ্যান্সার, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে 50 বছর পরে প্রথম লাইনেই এখানে দেওয়া আছে ইন্ডিয়াজ ক্রোকোডাইল কনজারভেশন, অর্থাৎ কুমির সংরক্ষণ, সেই কুমির সংরক্ষণটা প্রজেক্টটা শুরু হয়েছিল 1975 সালে, এবং 75 সালে কী অবস্থা ছিল সেটাও এই প্যারাগ্রাফের মধ্যে আছে, এবং শেষ পর্যন্ত বর্তমানে কতগুলো ক্রোকোডাইল আছে সেটার সম্পর্কে আলোচনা হয়েছে, সেই ক্রোকোডাইলের সংখ্যা কীভাবে বাড়লো ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে, সেই পন্থাও এখানে বলা হয়েছে, অর্থাৎ এই যে ক্রোকোডাইল কনজারভেশন সেই সম্পর্কে আলোচনা হয়েছে এবং এই প্রজেক্টটা সম্পর্কে আলোচনা হয়েছে। সুতরাং এটা আমি এই প্রজেক্ট যেখানে থাকবে সেটাকেই আমি টাইটেল হিসেবে গ্রহণ করব, এবং সেটা 50তম, হ্যাঁ একদম 50তম বর্তমানে। ওকে, তাহলে আমার মতানুসারে এখানে টাইটেল হওয়া উচিত সি। নেক্সট, ট্রু ফলস, সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি, 1975 সাল থেকে এই ক্রোকোডাইলের সংখ্যা খুব ভয়ানকভাবে নেমে যাচ্ছিল, হ্যাঁ একদম ঠিক কথা, ট্রু, কারণ এখানে একটা লাইনে আমরা পেয়েছি যে 1975 সালে ইন্ডিয়াতে এই ক্রোকোডাইলের সংখ্যাটা প্রায় তলানিতে চলে গেছিলো, একেবারে বিলুপ্তির পথে, ওই লাইনটাকেই এখানে সাপোর্টিং লাইন দিতে হবে। দ্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কণিকা প্রিন্সলি স্টেটস, হ্যাঁ একদম ট্রু, এটা একদম লাইনটা আমরা পাচ্ছি, এবং সেই লাইনটা এখানেই দিলেই হবে, সত্য কথা, একসময় হান্টিং গ্রাউন্ড ছিল কিংসদের। নেক্সট, 3 নম্বরটা, দ্য রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন, না, রিটায়ারমেন্টের পরে তিনি যে আর ক্রোকোডাইল কনজারভেশনের সঙ্গে যুক্ত ছিলেন না তা কিন্তু নয়, তার রিটায়ারমেন্টের পরেও তিনি কিন্তু এই ক্রোকোডাইল প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন, কারণ তিনি এক্সপার্টাইজ ইম্পার্ট করেছেন। এখানে লাস্ট প্যারাগ্রাফের আমরা দেখতে পাচ্ছি তার রিটায়ারমেন্টের পরেও তিনি কী করছেন, টেকনিক্যাল এক্সপার্টাইজ ইম্পার্ট করছেন এবং মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার, তার মানে তিনি এটার সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং এটাকে আমরা ফলস বলতে পারি, এবং সাপোর্টিং লাইন ওই লাস্ট লাইন ওটাই দিতে পারি। নেক্সট, শর্ট অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার ভাষায় লিখতে হবে সঠিক বাক্যে। হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভ অফ ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, এই যে ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট তার আসল লক্ষ্য কী ছিল, দ্য মেন অবজেক্টিভস অফ ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট, প্রাণীদের বা প্রাকৃতিক ঘরবাড়িগুলোকে, তার বাসস্থানকে রক্ষা করা, অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রো ক্যাপটিভ ব্রিডিং, এবং তাদের সংখ্যাটাকে বাড়ানো
ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে। অ্যান্সার খুবই সোজা, একেবারে তোমরা এই গল্পের মধ্যে এই ইয়ের মধ্যেই লাইনটা একটু ভালো করে পড়লেই পারবে। নেক্সট, হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975? কেন 1975 সালে এটা প্রায় বিলুপ্তির পথে চলে গেছিলো? কারণটা ছিল কি না, দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইল ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975 ডিউ টু, কারণ ইনডিসক্রিমিনেট কিলিং অফ কমার্শিয়াল পারপোজেস, একবারে হত্যা করা হচ্ছিল আর্থিক গেন, আর্থিক লাভের জন্য দুষ্কৃতীরা তাকে হত্যা করে বিক্রি করত। অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, এবং তাদের বাসস্থান তারা হারিয়ে ফেলছিল, এর ফলেই সংখ্যাটা একেবারে বিলুপ্তির পথে চলে গেছিলো। 3 নম্বর, হু ইজ রিফার টু উড়িষ্যাজ ক্রোকোডাইল ম্যান? কাকে ক্রোকোডাইল ম্যান বলা হয়? লাস্টের দিকে আছে মিস্টার সুধাকর কর ইজ রিফার টু অ্যাজ উড়িষ্যাজ ক্রোকোডাইল ম্যান। হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম? কোন পোস্ট থেকে তিনি রিটায়ার করলেন? কারণ হি রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট পদ থেকে তিনি রিটায়ার করেছিলেন। 4 নম্বর, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট? তার রিটায়ারমেন্টের পরেও কিভাবে তিনি ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টে, কুমির সংরক্ষণ প্রকল্পে কিভাবে কন্ট্রিবিউট করেছিলেন? না তো এই যে আফটার হিজ রিটায়ারমেন্ট মিস্টার কর হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ, তিনি টেকনিক্যাল এক্সপার্টাইজ সাপোর্ট পাঠাতেন অ্যান্ড মেথোডোলজি অন দ্য ক্রোকোডাইল কনজারভেশন। ভেরি গুড। নেক্সট, গ্রামারে চলে এসো। এখানে আমাদেরকে ভার্বের সঠিক রূপটা, ফর্মটা বেছে নিতে হবে। এখানে আছে ইট, ব্যাকেট আছে ওয়াজ ডিজলিং, হ্যাড বিন ডিজলিং অ্যান্ড ইজ ডিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। যখন টাইম ইন্ডিকেট থাকে আমরা জানি পারফেক্ট টেন্স হয়, যেহেতু এখানে একটাই পারফেক্ট টেন্স আছে হ্যাড বিন ডিজলিং, অবশ্যই হ্যাড বিন ডিজলিং হবে। এখানে লিখতে গিয়ে শুধু হ্যাড বিন লেখা হয়েছে, কিন্তু অ্যান্সার হবে হ্যাড বিন ডিজলিং, যেটাতে হ্যাড বিন আছে ওইটা হবে হ্যাড বিন ডিজলিং। নেক্সট, ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং, সকাল থেকে ঘন্টার পর ঘন্টা ধরে বৃষ্টি ঝিরঝির করে হচ্ছিল। বাট ইন দ্য আফটারনুন, কিন্তু আফটারনুনে কী হলো, দ্য উইন্ড গ্রিউ আপ। আগেরটা যেহেতু পাস্ট পারফেক্টে করেছি, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকেও পাস্টে যেতে হবে। এখানে পাস্ট অপশন কী আছে, গ্রিউ আপ আছে। ওকে, তাহলে এটা এখানে গ্রিউ আপ পাস্ট ইনডিফিনাইট টেন্সে দিতে হবে। দেন কেম, অবশ্যই তারপরে আমাদেরকে পাস্ট ইনডিফিনাইটে যেতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট কামস করা যাবে না। তাহলে এখানে দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। নেক্সট, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার, আর্টিকেল প্রিপোজিশন, ভিজিটেড হরিদ্বার ইন সামার, সামারের আগে ইন বসে, যে কোনো সিজনের আগে ইন বসে, তাহলে ইন হবে। উই স্টেইড ইন এ হোটেল বাই দ্য রিভার, নদীর ধারে বা নদীর পাশে, তাহলে এখানে বাই হয়। দো দ্য হোটেল, যেহেতু হোটেলটাকে নির্দিষ্ট করে তুলে ধরার চেষ্টা হচ্ছে, তাই বলা হচ্ছে, তাই এখানে দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস, খুব দামি হলেও, খুব খরচ হলেও বেশ ভালো একটা হোটেল, এটাই বলতে চাইছে। উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার, এখানে উইটা সাবজেক্ট, প্যাচড দ্য কাইটটা অবজেক্ট, প্যাচড আপ, প্যাচডের সঙ্গে কিন্তু আপটা আছে, প্যাচড আপ এটা থাকবেই প্যাচডের সঙ্গে, উইথ এ লেটার। তাহলে কি অ্যান্সার কী হবে, দ্য কাইট পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ হচ্ছে ওয়াজ প্লাস V3, তাহলে ওয়াজ প্যাচড আপ, অবশ্যই প্যাচডের পরে আপটা দিতে হবে। উইথ এ লেটার, একটা চিঠি দিয়ে, বাই আস, উই ছিল তাহলে বাই আস। ফাদার আস্কড হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে কোনো তোমার স্কুল নেই, প্রশ্নবোধক বাক্য, তাহলে আমরা জানি ইফ বা ওয়েদার ব্যবহার করতে হয়। ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড, হ্যাভ আছে সিম্পল, তাহলে এটা হি হ্যাড নো স্কুল টুডে থাকলে দ্যাট ডে হয়। ওকে, দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ট, মানুষজন খুবই স্টান্ট হয়ে গেছিল। দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা শুরু দিয়ে কথাই বলতে পারছিল না। তারা কী কারণে কথা বলতে পারছিল না, তারা অত্যন্ত স্টান্ট হয়ে গেছিলো। তারা আমরা এখানে বিইং ব্যবহার করতে পারি, হইয়া, বিইং স্টান্ট ভেরি মাচ, কমা দে, এখানে ভুল লেখা হয়ে গেছে, একটা দে হবে, দি হয়ে গেছে, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। ওকে, নাও আমরা যাব গ্রুপ ভার্ব। ডিম্যান্ডেড আছে, ডিম্যান্ডেড হলে কী হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, V2তে আছে, তাহলে আমাকে কল, আমরা জানি কল ফর মিনস ডিম্যান্ডেড, তাহলে কল ফর করলে হবে না, করতে হবে সেকেন্ড ফর্ম কল্ড ফর। ওকে,
নাও রিডিউসটা রিডিউস মাস্টের পরে রিডিউস ব্যবহার করা হয়েছে, মানে V1-এ আছে, তাহলে অফকোর্স আমাদেরকে রিডিউস মানে কমানো, কাট ডাউন মানে কমানো, তাহলে এখানে করতে হবে কাট ডাউন। আই ক্যান নট, মোডাল ব্যবহার হয়েছে রিমেম্বার, ক্যান নট রিমেম্বার, দ্যাট মিনস রিমেম্বার ইজ ইন দ্য ফার্স্ট ফর্ম অফ ভার্বের ফার্স্ট ফর্মে আছে রিমেম্বার, তাহলে আমরা জানি কল আপ মিনস রিমেম্বার, তাহলে কল আপই হবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, নাও আমাদের আনসিন থেকে কিছু চারটে থাকে, আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বের করতে হয়, হ্যাঁ, প্যাসেজ থেকে, প্যাসেজটাকে ভালো পড়তে হয়। তার জন্য যখন প্যাসেজটা পড়া হয় তখন খুব ভালো করে পড়ে যেখানে যেখানে ইম্পর্টেন্ট মনে হতো সেখানে সেখানে দাগ দিতে হয়। তার জন্য দাগ দেওয়াটা জরুরি, কারণ এখান থেকে খুব সহজে খুঁজে পাওয়া যায়। যেমন আমার এক সময় রিভাইভ কথাটায় দাগ দেওয়া হয়েছে, প্রজেক্ট বা মিশন এগুলো মাথায় রাখতে হবে। যাই হোক, এখানে দেখতে গেলে অ্যান্সারে যদি আমরা চলে যাই তাহলে আমরা এখানে পাবো কি, প্রথমটায় কি বলছে, ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল, অর্থাৎ বাসস্থান, প্রাকৃতিক হোম, প্রাকৃতিক বাড়ি মানে কি, ন্যাচারাল হোম মানে বাসস্থান, প্রকৃতিগতভাবে যেটা হয় বাসস্থান, বলা হয় হ্যাবিটেট। টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, কোনো জিনিসকে জীবনে ফিরিয়ে আসা, পুনরুজ্জীবিত করা, দ্যাট মিনস রিভাইভ। নেক্সট, ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, এখানে প্রথমে ভেবেছিলাম প্রজেক্ট না, কারণ ওর থেকে অ্যাপ্রোপ্রিয়েট আছে মিশন। প্রজেক্ট হচ্ছে বড় একটা পরিকল্পনা, প্রকল্প, কিন্তু ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ, যেটাকে মিশন বলা হয়। টার্গেট মানে কি, টার্গেট মানে হচ্ছে লক্ষ্য, আমরা অবজেক্টিভ পেয়েছি, তাহলে এখানে অ্যান্সার হবে অবজেক্টিভ। নাও রাইট এ লেটার টু দ্য এডিটরকে চিঠি লেখা এসেছে, তোমরা জানো এডিটরকে কীভাবে লিখতে হয়, কিন্তু বিষয়বস্তুটা এখানে পলিউশন কজড বাই দ্য ফায়ার ক্র্যাকার্স। আশা করি তোমরা ভালো পারবে এটা লিখে নেওয়ার, কারণ এটা লেখা যারা মোটামুটি জানে কিভাবে লিখতে হয় তারা বিষয়বস্তুটা পারবে আশা করি। নেক্সট, রাইটিংয়ে কী এসছে, একটা প্যারাগ্রাফে এসেছে অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, খুবই একটা কমন একটা প্যারাগ্রাফ এসেছে, মর্নিং ওয়াক। এটা এসেছে খুবই সোজা, সবাই ছোটো ছোটো বাক্যে লিখলে নিশ্চয়ই নাম্বার পাবে। নেক্সট, রাইট এ নিউজ পেপার রিপোর্ট এসেছে একটা, যেটা ডাকাতির রিপোর্ট ইন ইয়োর এরিয়া, তোমার এলাকায়, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, সেখান থেকে পয়েন্টসগুলো তুমি দেখে নিয়ে নিজের এলাকায় একটা রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট, যেটা তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো, এবং সেখান থেকে যে টপিক ডাকাতির একটা রিপোর্ট দিয়েছে, আই থিঙ্ক ইটস ভেরি কমন, আই থিঙ্ক সবাই পারবে তোমরা, ভেরি গুড। আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে, কোশ্চেন খুব সুন্দর হয়েছে।